স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। নির্বাচনকে কেন্দ্র করে দেশে বাস পুড়িয়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে বিএনপি। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে না বুঝে তার প্রতি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা বা ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ তুলেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু সবসময় দেশের মানুষের উন্নয়ন চেয়েছিলেন। বিশেষ এই অধিবেশনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে সংসদ নেতার উত্থাপন করা সাধারণ প্রস্তাব সংসদে গৃহীত হয়। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। একটা বিপ্লবের পর ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় সংসদে আলোচনার জন্য এক প্রস্তাব উত্থাপন করেন। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে জাতীয় সংসদে আলোচনা শুরু করেন সংসদ সদস্যরা। তারই ধারাবাহিকতায় ১৫ নভেম্বরের সংসদ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ চালনার সময়ে নানা ধরনের বাধা পেয়েছেন। স্বাধীনতা বিরোধী চক্র এবং দেশীয় আন্তর্জাতিক চক্র যখন তার এই যাত্রাপথে প্রতিবন্ধকতা করতে সৃষ্টি করলো নানা ধরনের যখন ঘটনা, তখন তিনি এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা দেন। তিনি যখন এই পদক্ষেপটা নেন তখন নানা ধরনের সমালোচনা শুরু হয়েছিল। তিনি একদলীয় শাসন ব্যবস্থা করেছেন, তিনি এটা করেছেন, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন, নানা ধরনের কথা বলেছে। কৃষক, শ্রমিক, মজুর সকলের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন, নিয়েছেন বিভিন্ন ধরনের পরিকল্পনা, এমন কথা বলেন প্রধানমন্ত্রী। এমন একটা সিস্টেম তিনি করতে চেয়েছিলেন যা সরাসরি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং দেশের উন্নতি হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের পথেই হাঁটছে। করোনা ভাইরাস, ঘূর্ণিঝড়, বন্যা সহ নানা ধরনের সমস্যা শক্ত হাতে মোকাবেলা করছে বাংলাদেশ। রয়েছে রাজনৈতিক শত্রুতাও। নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট নিয়ে থুয়ে দেয়। ইলেকশনের দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না। অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এবার বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এটার উদ্দেশ্যটা কি? সোমবার জাতীয় সংসদে ১৯৭২ সালের ৪ নভেম্বরে বঙ্গবন্ধুর দেয়া ভাষণ শোনানো হয়। শাসনতন্ত্র আমাদের পার্টিকে যত তাড়াতাড়ি হয় মানুষের মৌলিক অধিকারে ফিরে আসে, সেই জন্য শাসনতন্ত্র দেওয়া হলো। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না এলে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা হতো না। কোস্টগার্ডের কাছে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, সমুদ্র সম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোস্টগার্ডে যুক্ত হয়েছে আরও 9টি অত্যাধুনিক জাহাজ। একই সঙ্গে যাত্রা শুরু করল বাহিনীর নতুন এক ঘাঁটি। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক জলযান যাত্রা শুরু হয়। সমুদ্র সীমানা আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন। যাক, আওয়ামী লীগ সরকার আসার পরে সেটাও আমরা সমাধান করি। সমুদ্র সীমা অর্জন আমাদের করতে হবে, এটা আর কেউ না যোগ আমি জানতাম। আমাদের বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়ে দিলাম, যেটা সম্পূর্ণ তাদের হাতে। ঢাকা 18 সিরাজগঞ্জ 1 সংসদীয় আসনে উপনির্বাচনে ফল বাতিল ও নাশকতার মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি। বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি ও অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিএনপি পৃথক প্রতিবাদ সমাবেশ করে। বক্তারা বলেন, সরকার ন্যাক্কারজনকভাবে ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে হস্তক্ষেপ করে জনগণের ভোটাধিকার হরণ করেছে। একই দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ঝিনাইদহে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সারা দেশে প্রায় ৬,০০০ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন ছাড়াই অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে।
সময় বেঁধে দেওয়ার পরও এদের মধ্যে 2916টি হাসপাতাল নবায়নের জন্য আবেদনই করেনি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিয়ম বহির্ভূত সব হাসপাতাল পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ঢাকা রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসা নামে প্রতারণার ঘটনা উদ্ঘাটিত হওয়ার পর জানা গিয়েছিল অনুমোদন ছাড়াই চলছিল ওই হাসপাতাল। আর গত সোমবার ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করার পর জানা যায় ওই হাসপাতালও নিবন্ধন ছাড়া অবৈধভাবে চলছিল। দেশে বেসরকারি হাসপাতাল ক্লিনিক নিবন্ধন ছাড়াই কার্যক্রম পরিচালনা নতুন নয়। বছরের পর বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। এই ধরনের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা নিতে গিয়ে অনেকেই ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা আছে 11,940টি। সেই তালিকা থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে 6,070টি। ত্রুটিপূর্ণ আবেদন সহ নানা কারণে বাকি 5,870টির নিবন্ধন নবায়ন হয়নি। আর এদের মধ্যে 2,916টি হাসপাতাল নবায়নের জন্য আবেদনই করেনি। অনলাইনে আবেদন করেনি তাদের উদ্দেশ্য করেই আমরা এই মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্দেশ দিয়েছি। যেগুলো আদৌ করে নাই সেগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য, প্লাস এর সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। হাসপাতালগুলো শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত 26 জুলাই টাস্কফোর্স গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর 8 আগস্ট টাস্কফোর্সের দ্বিতীয় সভায় জানানো হয় 23 আগস্টের মধ্যে বেসরকারি হাসপাতালে নিবন্ধন নবায়ন করতে হবে। এই সময়ের মধ্যে যারা নবায়নে ব্যর্থ হবে তাদের হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর 2 মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু কারো কার্যক্রম বন্ধ করা হয়নি। যদি আমরা একটা নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছিলাম, এই অল্প সময়ের ভিতরে আসলে এত একটা কঠিন কাজ সারা বাংলাদেশে করা আদৌ সম্ভব না। তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অবৈধভাবে তো কোনো চালানোর কোনো সুযোগ নেই। লাইসেন্সবিহীন কোনো ক্লিনিক চালাতে পারবে না। কোনো ক্লিনিক, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার রেজিস্ট্রেশন ছাড়া চলাই উচিত না, বন্ধ করে। যদি রেজিস্ট্রেশন না করে থাকে, অ্যাপ্লাই ইভেন না করে থাকে, তো অল ফর্মালিটিস, কমপ্লিটিং অল দি ফর্মালিটিস, তাহলে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। হাসপাতাল নিবন্ধন করা ও হাসপাতাল মনিটরিংয়ের জন্য প্রয়োজনীয় লোকবলের অভাব আছে বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর। এই শার্টের পরে আমরা আরো 15 দিন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। একইভাবে চট্টগ্রামের অলিতে গলিতে গড়ে উঠেছে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যাদের অধিকাংশই লাইসেন্স না নিয়েই অবৈধভাবে চালিয়ে যাচ্ছে চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে লাইসেন্স না নিয়েই অবৈধভাবে চলছে 470টি ক্লিনিক ও ল্যাব। সিভিল সার্জন জানান, এসব অবৈধ প্রতিষ্ঠানের খোঁজে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেসরকারিভাবে হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাব পরিচালনা করতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন কার্যালয় সহ আরও কয়েকটি সরকারি দপ্তর থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। তবে এসব নিয়মনীতি উপেক্ষা করেই চট্টগ্রামে গড়ে উঠেছে অনেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান, যাদের অধিকাংশই লাইসেন্স না নিয়েই কয়েক বছর ধরে অবৈধভাবে চালিয়ে যাচ্ছে চিকিৎসা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বন্দরনগরীতে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 580টি। এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র 150টির। তবে সংশ্লিষ্টরা জানান, এসব প্রতিষ্ঠান খুঁজে বের করতে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তর। অনুমোদন থাকার পরেও তাদের কার্যক্রম যদি সন্তোষজনক না হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই কার্যক্রম আমরা শুরু করেছি এবং এটা ভবিষ্যতে চলমান থাকবে এবং আরও কঠোরভাবে এটা করা হবে। রেজিস্ট্রেশনের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেটি অবশ্যই ফুলফিল করতে হবে। আপনারা জানেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়ের ব্যাপার আছে, ফায়ার ফাইটিংয়ের ব্যাপার আছে। এই বিষয়গুলোকে আগে তেমনভাবে অ্যাড্রেস করা হতো না, এখন সেটি করা হবে। আর রোগীর সন্তুষ্টির ব্যাপারটিও দেখা হবে। অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। এটা অথরিটি যারা আছে, মনিটরিং অথরিটি, তাদের এটা অব্যাহত ভাবে এটা অভিযান চালানো দরকার, আইনের অ্যাকাউন্টেবিলিটি আনা দরকার। তাহলে আমাদের দেশের অবৈধ প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে না, ভুয়ো ডাক্তার থাকবে না, ভুয়ো চিকিৎসা পদ্ধতি থাকবে না। গেল কয়েকদিনে অভিযান চালিয়ে সিটি হেলথ ক্লিনিক সহ 2টি বেসরকারি হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বাংলাদেশে অনুমোদনহীন কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রোববার দুপুরে রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে ১০০টি ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন হাসপাতাল বন্ধে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেশের প্রতিটি মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতের কথাও জানান তিনি। এছাড়া দেশে মৃত্যুর হার কমলেও সংক্রমণ থেমে নেই বলে জানান মন্ত্রী। বলেন, বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোভিড-19 নেগেটিভ সনদ আবার বাধ্যতামূলক করা হয়েছে। সংক্রমণের হার কমে নাই, মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, সুস্থতার হার বেড়েছে। আমরা যদি সংক্রমণটা কমিয়ে রাখতে পারি তাহলে পরে মৃত্যুর হারটা আরও কমবে। বাংলাদেশে কোনো অনুমোদিত, অনুমোদনবিহীন কোনো হাসপাতাল, কোনো ডায়াগনস্টিক সেন্টার, কোনো ক্লিনিক কাজ করতে পারবে না। মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হুসাইন কাসেমিকে মহাসচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত কাউন্সিলে এই কমিটি গঠন করা হয়। আগের আমির আহমদ শফির মৃত্যুতে নেতৃত্ব শূন্যতার পাশাপাশি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সংগঠনটিতে। এদিকে সংগঠনের কিছু নেতাকর্মী এই কমিটি গঠনের প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করেছেন। শামসুল আলম বাবুর ক্যামেরায় শেখ জায়েদের রিপোর্ট। সংগঠনের কাউন্সিল উপলক্ষে সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আসতে থাকেন কাউন্সিলররা। সকাল 10টার কিছু পর শুরু হয় কাউন্সিল। 4.5 ঘন্টার রুদ্ধদ্বার আলোচনা ও মতামতের ভিত্তিতে সিনিয়র 12 জনকে কমিটি গঠনের দায়িত্ব দেন প্রতিনিধিরা। জুনায়েদ বাবুনগরীকে আমির করে 2:30টার দিকে ঘোষণা করা হয় কমিটি। আমিরের পদে প্রস্তাবনা হযরত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নূর হোসেন কাসেমি জমিয়তে উলামায়ে ইসলামেরও মহাসচিব। সংগঠনের স্বার্থে আগের পদ ছাড়বেন তিনি। নেতৃত্ব প্রাপ্তির পর সবার কাছে দোয়া চান বাবুনগরী। আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হযরতে উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবের শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরা সত্যিকার যাতে জাতির সেবা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। 64 জেলার 4 শতাধিক কাউন্সিলরের উপস্থিতিতে হেফাজতের দায়িত্ব নিল নতুন নেতৃত্ব। আল্লামা শফির মৃত্যুর পর সংগঠনের যে বিভেদ সৃষ্টি হয়েছে তা নিরসন করা এই নেতাদের জন্য চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন কর্মীরা। শেখ জায়েদ, নিউজ 24, হাটহাজারী, চট্টগ্রাম। হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটিকে অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির একাংশের নেতারা। তাদের অভিযোগ, নতুন কমিটিতে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফির সন্তান সহ অনুসারীদের কারও জায়গা হয়নি। গত কমিটির যুগ্ম মহাসচিব মাইনুদ্দিন রুহি নিউজ 24কে বলেন, আগের কমিটির অন্তত 50 সদস্য সম্মেলনের দাওয়াতই পাননি, যা হেফাজতে ইসলামের গঠনতন্ত্র পরিপন্থী। এক কথায় বলতে গেলে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের যারা অনুসারী, যারা ঘনিষ্ঠজন, তাদেরকে বাদ দিয়ে হেফাজত ইসলামের এই কাউন্সিল করা হয়েছে। যিনি আহ্বানকারী তিনি হেফাজত ইসলামের সদস্যপদ নাই এবং যিনি সভাপতিত্ব করেছেন তিনি সংগঠনের সদস্যপদ নাই। এটা অসাংবিধানিকভাবে এটা মানে বৈধতা মনে করি না আমরা, এটা একটা অবৈধভাবে করা হয়েছে। আমরা এটা অবশ্যই প্রত্যাখ্যান করি। চুয়াডাঙ্গার জীবননগরের উথলিতে দিনে দুপুরে অস্ত্রের মুখে সোনালী ব্যাংকের প্রায় 8.5 লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর 1টার পর হেলমেট পরিহিত 3 ব্যক্তি ব্যাংকে ঢুকে প্রথমে ব্যাংকের নিরাপত্তারক্ষীকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের দরজা বন্ধ করে দেয়। পরে কর্মকর্তা কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ব্যাংকের ক্যাশ কাউন্টারে থাকা প্রায় 8.5 লাখ টাকা ছিনতাই করে তারা। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। 2009 সালেও একই শাখায় ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। সিসি ক্যামেরা ফুটেজ বা ব্যাংকের থেকে
যে স্টাফ তারা যদি একটু সচেতন বা ই হতো তাহলে হয়তো স্পটেই এটাকে ধরা যেত। এখানে যারা এসেছিল তাদের সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। আশা করি আমরা অল্প কিছু সময়ের মধ্যে আপনাকে একটা ফিডব্যাক দিতে পারবো। ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোডে এক বাসা থেকে মানুষের 12টি মাথার খুলি ও 2 বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত ফারুক হোসেন জানান, শনিবার মধ্যরাতে ওই বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে। উদ্দেশ্য ছিল এসব হাড় বিদেশে পাচার করা। বারোটি মানুষের খুলি আছে আর 2 বস্তা পরিমাণ মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের হাড় আছে এবং যে কেমিক্যাল যেটা পাওয়া গেছে সেগুলি দিয়ে সে মৃতদেহকে খুব তাড়াতাড়ি ডিসকম্পোস্ট করতে পারে বা পচাতে পারে তার সুবিধার্থে। যাকে ধরছি ওর নাম হলো বাপ্পি। ও সবসময় এই ব্যবসায়ী করে। ওই এর আগে এই কঙ্কাল চুরি মামলাতে সে জেল খেটেছে আর এবার আমাদের কাছে ধরা পড়ছে, ও স্বীকার করেছে। সংসার সীমান্ত ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছেন 2 বাংলার জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার বেলভিউ হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বহু প্রতিভার অধিকারী সৌমিত্রের মৃত্যুতে 2 বাংলায় সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্যচিত্রে মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। আমার সমসাময়িক বন্ধু বান্ধব যারা, তারাও তো সব এক এক করে চলে যাচ্ছে। গেল 6 অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। 3 দিনের মধ্যেই অবস্থার অবনতির কারণে তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সৌমিত্র হৃদযন্ত্র এবং কিডনি জটিলতার পাশাপাশি স্নায়বিক সমস্যায় ভুগছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর 86 বছর বয়সে রোববার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল থেকে কিংবদন্তি এই অভিনেতার মরদেহ প্রথমে নিজ বাড়িতে এবং পরে টেকনিশিয়ান স্টুডিও হয়ে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য। হয়তো উনি শেষ পর্যন্ত হেরে গেলেন, কিন্তু উনি আমাদের মধ্যে চিরকাল থেকে যাবেন। ওনার সোল, ওনার আত্মা, ওনার প্রাণ আমাদের মধ্যে থাকবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গভীর শোকের পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানান। বলেন, এই মহাতারকার মৃত্যুতে বিশ্ব ও বাংলা সিনেমা আজ অনাথ হয়ে পড়ল। চলচ্চিত্র মহানায়ক শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান। মানবিক আন্দোলনেও শ্রমিকরা সব জায়গাতে ছুটে গিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করে বলেছেন, তার মৃত্যুতে বাংলার অনেক ক্ষতি হয়েছে। শোক জানিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য। গান ছেলোটে শেষ বিদায় জানানো হয় এই কিংবদন্তি অভিনেতাকে। মাসুদ রানা, নিউজ 24। বাংলার অপমানী সৌমিত্র। সত্যজিৎ রায়ের অসামান্য সৃষ্টি গোয়েন্দা চরিত্র ফেলুদাও জনপ্রিয়তা পেয়েছে তারই হাত ধরে। তিনি এমনই এক শিল্পী যার মূল্যায়ন নিয়ে কোনো পণ্ডিতি তর্ক তোলার অবকাশ রাখে না। বলা হতো, সময়ের ধুলা তার অভিনয়ের সৌকর্য ও আভিজাত্যের সৌন্দর্য স্পর্শ করতে পারে না। সৌমিত্রের বর্ণিল ও কর্মময় জীবনের বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্টে। উপমহাদেশের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় 50-এর দশকে উত্তম কুমারকে ছাড়িয়ে কেউ বেরিয়ে আসবে তা ভাবাই যাচ্ছিল না।
সৌমিত্র সেই উজ্জ্বল ছটা ভেদ করে বেরিয়ে এলেন 1959 সালের সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু সংসার ছবি দিয়ে। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। এরপর বাকিটা ইতিহাস, আর পেছন ফিরে তাকাতে হয়নি। সত্যজিৎ রায়ের 34টি সিনেমার ভেতর 14টিতে অভিনয় করেছেন তিনি। ক্ষুদিত পাষাণ, দেবী, ঝিন্দের বন্দী, চারুলতা, হীরক রাজার দেশে, কিনু, গোয়ালার গলি, ফেলুদার মতো একের পর এক অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকদের অন্তরে প্রবেশ করেন। কবিতা চর্চা, রবীন্দ্র পাঠ, সম্পাদনা, নাট্য সংগঠন, তার বিপুল বৈচিত্র্যের এক একটি দিক সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তিনি কবি এবং অনুবাদকও। সবকিছু নিয়েই অনন্য এই অভিনেতা 1935-এর 19 জানুয়ারি নদিয়ায় জন্ম। বাড়িতে নাট্যচর্চার পরিবেশ থাকায় ছোট বয়স থেকেই নাটকে অভিনয় করতে শুরু করেন। কলকাতা সিটি কলেজ এবং বাংলা সাহিত্যে পড়াশোনা শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আমি প্রেমে পড়েছি, বারবার আমি তার প্রেমে পড়েছি। বর্ণিল কর্মজীবনে পেয়েছেন অসংখ্য পুরস্কার। 2004 সালে পদ্মভূষণে সম্মানিত করা হয় তাকে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, আরো বহু সম্মাননা। বাপ হওয়ার যোগ্যতাটা অর্জন করো, তারপর বাপের দায়িত্ব পালন করতে এসো। অভিনয়কে জীবনের সত্তা ভাবতেন সৌমিত্র। সে কারণে 86 বছর পৌরতে একই প্রাণশক্তি নিয়ে কাজ করেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় তার বায়োপিক অভিযান সিনেমায় অভিনয় করার সময় জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর আর তার অভিনয়ে ফেরা হলো না জগৎ সংসারে। নেমে এলো শেষ যবনিকা। থেমে যায় খেলা, তবু মনে রেখো। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর আখি প্রাণ। নিজেদের অপরাধ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে। জনগণকে পুড়িয়ে বিএনপি জনগণের জন্য আন্দোলন করছে, এটা তাদের তামাশা ছাড়া আর কিছু নয়। রোববার নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনতাকে আগুনে পুড়িয়ে তারা জনতার আন্দোলন করছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সকল দলের রয়েছে, কিন্তু কর্মসূচি নামে জনগণের শান্তি স্বস্তি বিনষ্টের অপচেষ্টা করলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দিবে। করোনা সংকটে দুর্গত মানুষের পাশে না থেকে বিএনপি বাসে আগুন দিচ্ছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। যারা অপরাজনীতি করে তারা জনমানুষের দল হতে পারে না বলেও মন্তব্য তার। রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের কাছে এসব মন্তব্য করেন মন্ত্রী। সুতরাং এই যে অপরাজনীতি যারা করে তারা কখনো জনগণের রাজনৈতিক দল হতে পারে না। এই বিএনপি কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসাবে এই বিএনপি কানাডার আদালত কর্তৃক সাব্যস্ত হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তফা কামাল উদ্দিন। তারা বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, সেজন্য তাদের কোভিড-19 পরীক্ষা করতে আইসিডিডিআরবিতে নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফলে দুজনেরই পজিটিভ আসে। রিকনফার্ম হওয়ার জন্য পুলিশ হাসপাতালে দুজনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী করোনা নেগেটিভ এসেছে। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 6194। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,060টি। এর মধ্যে নতুন শনাক্ত 1837। এ পর্যন্ত মোট শনাক্ত 4,32,333।
নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৬৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৪৯,৫৪২ জন। $223 কোটি টাকার মধ্যে 219 কোটি টাকা পাচারের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। রোববার দুদকের উপপরিচালক জাহাঙ্গীর হোসেন সম্রাটের চার্জশিটের অনুমোদন দেন। ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সম্রাটের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে সম্রাট সিঙ্গাপুরের 2টি ক্যাসিনোতে 219 কোটি টাকা পাচার করেছেন। এছাড়া মালয়েশিয়ার একটি ক্যাসিনোতে 2014 সালের এপ্রিলে 48 লাখ টাকা লেনদেন করেন। ঢাকার চারপাশে অবৈধভাবে দখলে রাখা নদীর জায়গা থেকে উচ্ছেদের পর আবার কেউ দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার সচিবালয়ে নদী দখলমুক্ত, দূষণ রোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য গঠিত মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির সভা শেষে কথা বলেন তিনি। বলেন, উদ্ধার হওয়া নদীর জায়গায় হাঁটার রাস্তা ও দৃষ্টিনন্দন বাগান করা হচ্ছে। এছাড়া মন্ত্রী জানান, ধানমন্ডি লেক সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে। আমাদের ধানমন্ডি লেক আমি ব্যক্তিগতভাবে পরিদর্শন করতে গিয়েছিলাম কিছুদিন আগে, যেটা নাকি আবার পাবলিশড হয়েছিল। তো সেটাকেও আমরা কি করে সংস্কার করে একেবারে দৃষ্টিনন্দন মানুষের জন্য উপযোগ্য একটা ওই এলাকাটাই করতে পারি, এটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের বেশ কিছু লোকজনকে ইনফরমালি আমরা এঙ্গেজ করেছি। তো এবারে ফার্স্ট ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার দ্বিতীয় ধাক্কায় যখন নতুন করে বিপর্যস্ত হচ্ছে পোশাকসহ বিভিন্ন শিল্প ও সেবা খাত, তখন কৃষি হতে পারে আগামী দিনে টিকে থাকার বড় ভরসা, এমন মত অর্থনীতি বিশ্লেষকদের। এক্ষেত্রে কৃষিভিত্তিক শিল্প ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বলছেন, কৃষির উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে টেকসই যান্ত্রিকীকরণ এবং অপ্রচলিত কৃষি পণ্যের উৎপাদন বাড়ানো গেলে এ খাতে নতুন কর্মসংস্থান তৈরি করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। কৃষি শুমারি 2019-এর তথ্য বলছে, দেশের প্রায় 47% পরিবার এখনও কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর বাংলাদেশে শিল্পের আধিপত্য বাড়লেও এখনও মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবদান প্রায় 14%। বিবিএস-এর করা শ্রমশক্তি জরিপ বলছে, দেশের মোট শ্রমশক্তির প্রায় 41% এখনও কৃষিতে নিয়োজিত। করোনাকালীন সময়ে ব্র্যাকের গবেষণায় উঠে আসে, মাত্র 1.5 মাসে কৃষকের ক্ষতি হয় 56,000 কোটি টাকা। তবে মহামারীর ধকল কাটিয়ে যখন অর্থনীতি কিছুটা গতি পায়, তখন বিশ্ব অর্থনীতিতে আবারও বিপর্যয়ের শঙ্কা ভারী হচ্ছে করোনার দ্বিতীয় ধাক্কায়। বিশ্লেষকরা বলছেন, করোনাকালীন এই ক্ষত কাটিয়ে আগামীতে দেশের অর্থনীতি টেনে তুলতে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং এ খাতে কর্মসংস্থান বাড়ানোর বিকল্প নেই। গ্রামে মানুষ কৃষিতে, সবজিতে, অন্যান্য ক্ষেত্রে যদি সরকার আরো একটু নজর দেয়, তাহলে গ্রামে কর্মসংস্থান তৈরি করা অনেক সহজ হবে এবং যারা আজকে শহর থেকে গ্রামে চলে গেছে তারা নতুন কাজের সন্ধান পাবে। যেহেতু এই করোনাকালীন সময়ে নতুন করে কোনো ফ্যাক্টরি বা ব্যবসা প্রতিষ্ঠান চালু হচ্ছে না, সুতরাং তাদেরকে নতুন করে কোনো শিল্পে নিয়োগের কোনো সুযোগ থাকছে না। আমরা মনে করি এখানে কৃষি একটি বড় ভূমিকা পালন করতে পারে। করোনার দীর্ঘমেয়াদী সংকট কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় নগদ ভর্তুকি, কৃষিপণ্য মূল্য কমিশন গঠন, দুর্যোগকালীন কৃষি বাজার ও মূল্য ব্যবস্থাপনার জন্য বহু মন্ত্রণালয় ভিত্তিক সমন্বয় কমিটি গঠন করারও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে যেন আমরা সব ধরনের খাদ্য যতটুকু সম্ভব নিজেরাই উৎপাদন করি এবং এটার জন্য যা যা সমর্থন প্রয়োজন সেটা আমাদেরকে যোগান দিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। তরুণদের উদ্ভাবনীমূলক কৃষি প্রযুক্তি ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৃষিখাতে বাড়তি উৎপাদন সম্ভব, যা করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় বড় ভূমিকা রাখবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে প্রবাসের খবর।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে পালন করেছে ইতালির মনফালকনে গরিজিয়া যুবলীগ শাখা। যুবলীগ মনফালকনে গরিজিয়া শাখার যুগ্ম আহ্বায়ক এমডি আব্দুর রফিক লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মামুন আল রশিদ ও সুজন ফকিরের যৌথ পরিচালনায় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মানিত সদস্য মজনু সহ আরও অনেকে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইতালি মনফালকনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। অস্ট্রেলিয়ার সিডনিতে কোভিড হিরো সম্মাননা পেলেন বাংলাদেশিরা। স্থানীয় সময় রোববার দুপুরে ব্যাংকস্টাউনস্থ হিমালয় এম্পোরিয়াম অ্যান্ড ফাংশন সেন্টারে কোভিড হিরো অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে বিশেষত চাকরিচ্যুত অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি শরণার্থী ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বিদেশি শিক্ষার্থীদের জরুরি সহায়তা প্রদানে বাংলাদেশি সংগঠনগুলো সক্রিয় সহায়তার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সরকার দলীয় এমপি ও সহকারী স্পিকার মার্ক কৌর এবং ইস্ট হিলস এলাকার সরকার দলীয় এমপি ওয়েন্ডি লিন্ডসে। অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি লেখক ও সাংবাদিকদের সংগঠন সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল সহ মোট 12টি প্রবাসী বাংলাদেশি সংগঠন এবং 6 ব্যবসা প্রতিষ্ঠান মানবিক সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করায় এই পুরস্কারে ভূষিত হয়। কৃষিক্ষেত্রে গবেষণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে সহনশীল খাদ্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে গবেষণা কর্মকাণ্ড পরিচালনায় বাংলাদেশে বঙ্গবন্ধু পিয়ারে ট্রুডো কৃষি গবেষণা কেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে। পাশাপাশি কানাডার স্ক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের অধীন গ্লোবাল ইনস্টিটিউশন ফর ফুড সিকিউরিটি বঙ্গবন্ধু গবেষণা চেয়ার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশ কানাডার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রযুক্তি বিনিময়, উন্নয়ন সহায়তা বৃদ্ধি পাবে। কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপনের বিষয়ে সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনার জন্য 9 নভেম্বর বাংলাদেশ হাই কমিশন অটোয়া একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার GISF এবং বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের উদ্যোগেই বাণিজ্য অভ্যুত্থান ঘটল এশিয়ায়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে রোববার গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট RCEP। বৈশ্বিক অর্থনীতিতে এর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। আসমাতুলের ডেস্ক রিপোর্ট। রোববার ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের শেষ দিনে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP নামে নতুন বাণিজ্য জোট গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়। চীনের নেতৃত্বেই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 15টি দেশ নিয়ে তৈরি হয় বিশাল এই বাণিজ্য জোটটি। দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের 10টি দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থাকছে এই জোটে। ওবামার শাসনামলে 12 দেশের ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে অন্তর্ভুক্ত হয় যুক্তরাষ্ট্র। তবে পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন। বিশেষজ্ঞরা বলছেন এই বাণিজ্য চুক্তির ভৌগোলিক ও অর্থনৈতিক পরিসর বেশ প্রশস্ত, কারণ বিশ্বের 1/3 জনসংখ্যা ও 29% GDP এর অন্তর্ভুক্ত। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও এটি বড়। তবে RCEP জোটকে বিশ্ব বাণিজ্যে চীনের কূপ বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। আসমাতুলি, নিউজ 24। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি রাজপথ। নির্বাচনে জালিয়াতির প্রশ্নে ট্রাম্পের অভিযোগের পক্ষে অবস্থান নিয়ে শনিবার কয়েক হাজার সমর্থক বিক্ষোভে নামে। কিন্তু ট্রাম্প শিবিরের অভিযোগ অনুযায়ী কয়েকটি অঙ্গরাজ্যে ভোট পুনঃগণনার পরও কোনো প্রকার কারচুপির প্রমাণ পায়নি বলে দাবি নির্বাচক মণ্ডলীর। অন্যদিকে আন্দোলনকারীদের সমর্থন দিয়ে টুইট বার্তা দেওয়ার পর শনিবার ট্রাম্পকে গলফ ক্লাবে খেলতে দেখা গেছে। জো বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, ইরান সহ বেশ কিছু দেশের সম্পর্ক স্বাভাবিক হবার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাইডেনের সঙ্গে কিমের সম্পর্ক যে মধুর হবে না তা আগে থেকেই কিছুটা আঁচ করা গেছে। নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেছিলেন উত্তর কোরিয়া গণতন্ত্র মানে না। ওবামা আমলে উত্তর কোরিয়ার ওপর বারংবার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
এদিকে চীন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা অবসানের চেষ্টা যে বাইডেন করবেন তা নির্বাচনী প্রচারণায় স্পষ্ট করেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প বা বাইডেন যেই থাকুক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে আমূল কোনো পরিবর্তন আনবেন না কেউই। এবারে নিউজ 24 স্পোর্টস। জাতীয় ফুটবল দলের ক্যাম্পে করোনা থাবা, আক্রান্ত খোদ দলের কোচ জেমিডে। দ্বিতীয় দফায় আবারও টেস্ট করানো হয়েছে জেমির। নেপালের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ ও কাতার সফরে জেমির যাত্রা নির্ভর করছে দ্বিতীয় টেস্টের উপর। তবে বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ পর্যন্ত জেমির ফলাফল পজিটিভ এলে তাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পরদিন শনিবার জাতীয় দলের ফুটবলারদের রুটিন করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল সে রাতেই আসে টিম ম্যানেজমেন্টের হাতে। জামাল শুফিল্ডের কোচ জেমিডে করোনায় আক্রান্ত হবার খবরটা অসময়ে বজ্রপাতের মতো হয়ে আসে টিম ম্যানেজমেন্টের জন্য। তবে দলের অন্যান্য সদস্যরা সুস্থ আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। গতকালকে সকলের কোভিড টেস্ট করা হয়েছে। নেপাল জাতীয় ফুটবল দল, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, খেলোয়াড়, অফিসিয়াল বৃন্দ সকলেরই গতকালকে সকল রেজাল্ট নেগেটিভ, এক্সেপ্ট আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক মিস্টার জেমিডে, তার রেজাল্টটা পজিটিভ এসেছে। তো জেমি অলরেডি সে আইসোলেশনে রয়েছে। ডিসেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কাতার। জেমিডের খবরটা তাই বাংলাদেশ ফুটবলের জন্য দুঃসংবাদ। তবে পরিস্থিতি যাই হোক না কেন, নেপালের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ শেষ করে কাতারে উড়াল দিবে বাংলাদেশ। বিএফএফ এর প্রিন্সিপাল হচ্ছে, সিন্স আমরা অফিসিয়ালি অলরেডি কমিটমেন্ট দিয়েছি ফিফার কাছে, এফসির কাছে, এবং ফিফা এফসি যেহেতু অলরেডি ম্যাচটাকে স্যাংশন করেছে, অফিসিয়ালি এটা অনুমোদন দিয়েছে, উই আর টু মাচ পজিটিভ, ভেরি মাচ পজিটিভ যে এই ম্যাচটাতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। সো বাকি ফার্দার কোর্স অফ অ্যাকশন আমরা সময়ের সাথে সাথে বাকি আপডেটগুলো আমরা সবাইকে জানাবো। 17 নভেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে আবারও করোনা পরীক্ষা করানো হবে ফুটবলারদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করবো এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার।